প্রাচীন চীনের সভ্যতা এমন এক নাম যা শুনলে আমাদের চোখে ভেসে ওঠে বিশালতা, রহস্য আর অসামান্য প্রকৌশলী এক বিস্ময়কর জগৎ। হাজার হাজার বছর ধরে এই সভ্যতা পৃথিবীর বুকে তার ছাপ রেখে গেছে অসংখ্য স্থাপত্য, আবিষ্কার আর কিংবদন্তির মাধ্যমে। আজ আমরা ডুব দেব প্রাচীন চীনের দুটি সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় সৃষ্টিতে। একদিকে বিশ্বখ্যাত মহাপ্রাচীর, যা যেন ড্রাগনের মতো পাহাড়ের গায়ে শুয়ে আছে, আর অন্যদিকে মাটির নিচে লুকিয়ে থাকে এক বিশাল সেনাবাহিনী, টেরাকোটা আর্মি। এই দুটি কাঠামো শুধু পাথরের স্তূপই নয়, এগুলোর প্রতিটি ইটে, প্রতিটি সৈন্যের মুখে লুকিয়ে আছে প্রাচীন চীনের অজানা রহস্য, তাদের বিশ্বাস, তাদের ক্ষমতা আর অসীম ধৈর্যের গল্প। আমরা আজ উন্মোচন করব এই দুটি বিস্ময়ের পেছনের অজানা কাহিনী। আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি। এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা, যা 20,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। এর বিশালতা এতটাই যে এটি মহাকাশ থেকেও নাকি দেখা যায়। যদিও এই দাবিটা বিতর্কিত, তবে এর আকার সম্পর্কে ধারণা দিতে এটি যথেষ্ট। কিন্তু এই বিশাল প্রাচীর কীভাবে তৈরি হয়েছিল, এর পেছনে অজানা রহস্যগুলো কী, কারা ছিল এই প্রাচীরের স্থপতি আর শ্রমিক, আর কেনই বা মানব ইতিহাসে এত বড় এক নির্মাণ কাজে প্রয়োজন হয়েছিল। মহাপ্রাচীর কিন্তু একদিনে বা একজন শাসকের নির্দেশে তৈরি হয়নি। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী থেকে এবং তা চলেছিল বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশের শাসন আমলে। প্রথম দিকের ছোট ছোট দেয়ালগুলো পরবর্তীতে একত্রিত হয়ে একটি বিশাল কাঠামো পরিণত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল উত্তর থেকে আসা যাযাবর উপজাতি, বিশেষ করে মঙ্গলদের আক্রমণ থেকে চীনা সাম্রাজ্যকে রক্ষা করা। কুইং শু ওয়াং এর শাসন আমলে এই বিচ্ছিন্ন প্রাচীরগুলোকে একত্রিত করে একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়, যা ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম নির্মাণ প্রকল্প। প্রাচীরের নির্মাণ কৌশল ছিল অবিশ্বাস্য এবং যুগান্তকারী। দুর্গম পাহাড়ের চূড়া থেকে শুরু করে মরুভূমির রুক্ষ মাটি, এমনকি নদীর তলা পর্যন্ত বিভিন্ন ধরনের ভূখণ্ডে এটি তৈরি করা হয়েছে। নির্মাণে ব্যবহার করা হয়েছিল স্থানীয়ভাবে উপলব্ধ উপকরণ। পাথরের ব্যবহার ছিল প্রধান, তবে কিছু অংশে মাটি, কাঠ, নুড়ি পাথর এবং বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়েছে। কিছু স্থানে ইটের গাঁথনিকে এতটাই শক্ত করতে আঠালো চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছিল, যা আজকের সিমেন্টকেও হার মানায়। এই বিশেষ মিশ্রণ প্রাচীরকে অসাধারণ স্থায়িত্ব দিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেই যুগে আধুনিক যন্ত্রপাতি যেমন ক্রেন বা বুলডোজার ছাড়া কিভাবে এত বিশাল বিশাল পাথরগুলো, যার ওজন কয়েক টন হতে পারত, দুর্গম পাহাড়ের চূড়ায় তোলা হয়েছিল। ধারণা করা হয় শ্রমিকরা কাঠের বোলিং স্প্লেস, লিভার এবং বিশেষ ধরনের র্যাম্প ব্যবহার করে পাথরগুলোকে উপরে তুলত। শীতকালে বরফ জমে গেলে তারা হয়তো বরফের উপর দিয়ে পাথর টেনে নিয়ে যেত। হাজার হাজার মানুষের হাতে টানা এবং বয়ে নিয়ে যাওয়া এই পাথরগুলোকে আজকের মহাপ্রাচীরের মূল ভিত্তি। মহাপ্রাচীরকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থানও বলা হয়। এর নির্মাণে লাখ লাখ শ্রমিকের জীবন গেছে। কঠোর পরিশ্রম, তীব্র ক্ষুধা আর প্রতিকূল আবহাওয়ায়, যেমন তীব্র শীত বা গরম এবং বিভিন্ন ধরনের রোগের কারণে অসংখ্য মানুষ মারা গেছে। লোককথায় প্রচলিত আছে যে মৃত শ্রমিকদের দেহ প্রাচীরের নিচে সমাহিত করা হয়েছে এবং তাদের আত্মা নাকি আজও প্রাচীর পাহারা দেয়। এটি প্রাচীরের এক অন্ধকারময় দিক, যা এর মহিমাকে ছাপিয়ে মানব জীবনের চরম মূল্যকে তুলে ধরে। এটি প্রমাণ করে এই বিশাল স্থাপত্যের পেছনে লুকিয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগ এবং যন্ত্রণা। প্রাচীরটি কেবল একটি দেওয়ালই ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে ছিল অসংখ্য ওয়াচ টাওয়ার, সিগন্যাল টাওয়ার এবং সৈন্যদের জন্য ব্যারাক। টাওয়ারগুলো থেকে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো, আর আগুন বা ধোঁয়া দিয়ে সংকেত ব্যবহার করে দ্রুত বার্তা আদান প্রদান করা যেত, যা শত শত কিলোমিটার দূরে থাকা প্রধান সামরিক ঘাঁটিতে মুহূর্তের মধ্যে খবর পৌঁছে দিত। এর ভেতরের প্যাসেজগুলো, গোপন কক্ষগুলো
এবং লুকোনো স্টোরেজ রুমগুলো আজও কিছু অংশ অনাবিষ্কৃত রয়ে গেছে, যা এর রহস্যকে আরও বাড়িয়ে তোলে। কিছু টাওয়ারের ভেতরে পানির ট্যাঙ্ক এবং খাদ্য মজুদের ব্যবস্থা ছিল, যাতে দীর্ঘ অবরোধের সময় সৈন্যরা টিকে থাকতে পারে। মহাপ্রাচীর শুধু একটি সামরিক স্থাপনাই ছিল না, এটি ছিল চীনা সাম্রাজ্যের আত্মপরিচয়ের প্রতীক, তাদের ঐক্য এবং সংকল্পের নিদর্শন। এর প্রতিটি পাথরে মিশে আছে হাজার হাজার বছরের ইতিহাস, আত্মত্যাগ আর এক অদম্য জাতিসত্তার গল্প। এর নির্মাণ কৌশল, এর বিশালতা এবং এর পেছনে মানবীয় মূল্যবোধ আজও আমাদের বিস্মিত করে তোলে। এটি যেন একটি বিশাল ড্রাগন, যা চীনের গৌরব আর স্থিতিশীলতাকে সুরক্ষিত করে চলেছে। 1974 সাল, চীনের শিয়াং প্রদেশের একটি ছোট্ট গ্রামের কৃষক ইয়াং ফিয়া এবং তার সঙ্গীরা যখন একটি কুয়োর জন্য মাটি খুঁড়ছিলেন, তখন তারা মাটির নিচে একটি অসাধারণ আবিষ্কারের সম্মুখীন হলেন। মাটির গভীরে তারা খুঁজে পেলেন হাজার হাজার মাটির তৈরি সৈন্যের মূর্তি। প্রতিটি মূর্তি যেন এক একটি জীবন্ত মানুষ, তাদের যুদ্ধ সরঞ্জাম সহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটি ছিল প্রথম চীনা সম্রাট কিং জিয়াং এর সমাধি প্রহরী নিয়োজিত এক বিশাল সেনাবাহিনী, যা আজ টেরাকোটা আর্মি নামে বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু কেন এই বিশাল সাম্রাজ্যের অধিপতি এমন একটি সেনাবাহিনী মাটির নিচে পুঁতে রেখেছিলেন? এর পেছনের উদ্দেশ্য কী ছিল? আর কিভাবে তৈরি হয়েছিল এই বিস্ময়কর শিল্পকর্ম, যা মানব সভ্যতার ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে? প্রথম চীনা সম্রাট কিন শিয়াং ছিলেন চীনের প্রথম ঐক্যবদ্ধ শাসক এবং কুইন রাজবংশের প্রতিষ্ঠাতা। তার শাসন আমলে তিনি চীনের বিভিন্ন রাজ্যকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার ক্ষমতা ছিল অসীম এবং তিনি মৃত্যুর পরও সেই ক্ষমতা এবং প্রতিপত্তি ধরে রাখতে চেয়েছিলেন। প্রাচীন চীনাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মারা অন্য এক জগতে পাড়ি জমায় এবং সেই জগতে তাদের পৃথিবীতে অর্জিত ক্ষমতা ও সম্পদের প্রয়োজন হয়। এই বিশ্বাস থেকে সম্রাট তার মরণযাত্রার জন্য একটি বিশাল সাম্রাজ্য তৈরির নির্দেশ দিয়েছিলেন, যার অংশ ছিল এই টেরাকোটা আর্মি। তিনি বিশ্বাস করতেন এই সেনাবাহিনী তাকে পরকালে নিরাপত্তা দেবে এবং তার সাম্রাজ্য রক্ষা করবে। এই সেনাবাহিনীর সবচেয়ে বড় রহস্য হলো এর অবিশ্বাস্য বাস্তববাদিতা এবং অনন্যতা। খননকৃত প্রতিটি সৈন্যের মূর্তি, এমনকি ঘোড়া বা রথের মূর্তিগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় যেন তারা জীবন্ত। অবাক করার মতো বিষয় হলো এই হাজার হাজার মূর্তির মধ্যে একটিও নাকি হুবহু একরকম নয়। প্রতিটি সৈন্যের মুখের গড়ন, চুলের স্টাইল, দাড়ি, পোশাকের ভাঁজ, এমনকি তাদের অভিব্যক্তিতেও সূক্ষ্ম ভিন্নতা রয়েছে। এটি কিভাবে সম্ভব হলো? ইতিহাসবিদরা এবং প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই মূর্তিগুলো তৈরির জন্য হয়তো প্রকৃত সৈন্যের মডেল হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং প্রত্যেক সৈন্যের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে শিল্পীরা গভীর মনোযোগ দিয়েছিলেন। এই বিশাল সেনাবাহিনীর প্রতিটি মূর্তি তৈরি করা হয়েছিল পোড়ামাটি বা টেরামাটি দিয়ে। মূর্তিগুলোর কয়েকটি প্রধান অংশে, যেমন মাথা, হাত, পা, ঘাড় তৈরি করে পরে সেগুলো একত্রিত করে জোড়া লাগানো হতো। এরপর এই মূর্তিগুলোকে বিশাল চুল্লিতে পুড়িয়ে উচ্চ তাপমাত্রায় শক্ত করা হতো। এরপর সেগুলোকে অত্যন্ত উজ্জ্বল এবং প্রাণবন্ত রঙে বা রাঙানো হতো। যদিও মাটির নিচে দীর্ঘকাল থাকার কারণে বেশিরভাগ রং বিলীন হয়ে গেছে, কিছু কিছু মূর্তিতে এখনও উজ্জ্বল নীল, লাল, সবুজ এবং বেগুনি রঙের ছাপ দেখা যায়। সৈন্যদের হাতে ছিল ব্রোঞ্জের তৈরি সত্যিকারের অস্ত্র, যেমন তলোয়ার, বর্শা, তীর, ধনুক, এবং মাটির নিচে দীর্ঘকাল ধরে আশ্চর্যজনকভাবে ভালো অবস্থায় টিকেছিল। এই অস্ত্রের মান এতটাই উন্নত ছিল যে কিছু অস্ত্র আজও ধারালো রয়েছে। টেরাকোটা আর্মি কেবল একটি বাহিনী নয়, এটি সম্রাট কিং শি ওয়াং এর বিশাল ভূগর্ভস্থ সমাধিস্থলের একটি অংশ মাত্র। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন সম্রাটের মূল সমাধি, যা এখনও খোলা হয়নি, আরও গভীরে অবস্থিত এবং সেখানে আরও অনেক অজানা রহস্য ও সম্পদ লুকিয়ে আছে। এই সমাধিস্থলের আকার এতটাই বিশাল যে এর পুরোটা খনন করতে হয়তো আরও কয়েক দশক বা শতাব্দী লেগে যেতে পারে। খনন কাজ এখনও চলছে এবং প্রত্নতাত্ত্বিকরা প্রতিনিয়ত নতুন নতুন নিদর্শন আবিষ্কার করছে।
টেরাকোটা আর্মি শুধু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারই নয়, এটি প্রাচীন চীনের শিল্পকলা, তাদের ধর্মীয় বিশ্বাস এবং তাদের শাসকের অসীম ক্ষমতার জ্বলন্ত প্রমাণ। এই মাটির সেনারা যেন আজও হাজার হাজার বছর ধরে তাদের সম্রাটের প্রতি আনুগত্যের সাক্ষ্য দিয়ে চলেছে, যা মানব ইতিহাসের এক অনন্য নিদর্শন এবং গভীর রহস্য।